আজ সন্ধ্যায় ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। তার সাথে শপথ নেবেন কয়েকজন মন্ত্রীও। তবে শপথ অনুষ্ঠানে যাবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে হামাসের কাছে থাকা 4 ইসরায়েলি জিম্মিকে উদ্ধারে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত 210 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। রবিবার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ মোদীর শপথ অনুষ্ঠানে থাকছেন 8 দেশের নেতা। এই অনুষ্ঠানকে ঘিরে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। দেশের সব সীমান্তে নিশ্চিত করা হয়েছে কড়া নজরদারি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। দিল্লির প্রতি অলিগলিতে কড়া নজরদারিতে ভারতের নিরাপত্তা বাহিনী। টানা তৃতীয় মেয়াদে দেশটির সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন গুছিয়ে আনা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্চিত করতে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। অনুষ্ঠানস্থল রাষ্ট্রপতি ভবনের 5 কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি, কমান্ডো, ড্রোন ও স্নাইপার নিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলার সময় যে কোনো অপরাধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধ করতে দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ 9 ও 10 জুন কার্যকর থাকবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সন্ধ্যা 7:15 প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী থেরেসিং তোবগে সহ 8 দেশের নেতা। আর সব মিলিয়ে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা হবে 8000। বিদেশি অতিথিদের হোটেলে বিশেষ প্রোটোকল সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তার আওতায় রয়েছে লীলা, তাজ, আইটিসি মৌর্য, ক্লাইরিজেস এবং ওবেরয়ের মতো নামী হোটেলগুলো। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভার 27 থেকে 30 জন সদস্য থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যার প্রায় 1/3 হবেন এনডিএ জোটের সদস্য। সঙ্গে কয়েকজন প্রতিমন্ত্রীও থাকতে পারেন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন 15 জুন নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম 2 দিন যাবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে। এরপরে নতুন স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার একটি যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সৃষ্টি ঘটক, 71। নরেন্দ্র মোদী 25 বছরেরও বেশি সময় ধরে আছেন রাজনীতির ময়দানে। প্রথমে তিনি রাজ্য গুজরাট এবং তারপর ভারতের মূলধারার রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছেন। অথচ কৈশোরে তার অনেকটা সময় কেটেছে রেল স্টেশনে চা বিক্রি করে। নরেন্দ্র মোদীর বর্ণাঢ্য এবং বিস্ময়কর উত্থানের কথা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। তাকে ঘিরে অবিশ্বাস ছিল দাঙ্গার কলঙ্ক আর ঘৃণা। তিনি আর কেউ নন, গত 1 দশকে ভারতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নরেন্দ্র দামোদর দাস মোদী। সকাল দেখে সারাটা দিন কেমন যাবে বোঝা গেলেও মোদীর জীবনের শুরু দেখে কেউ ভাবেনি একদিন তিনি এমন দুর্দণ্ড প্রতাপ রাজনীতিক হবেন। ভারত স্বাধীন হওয়ার 3 বছর পর অর্থাৎ 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাটের ভাদরনগর গ্রামে জন্মগ্রহণ করেন মোদী। তার বাবা দামোদর দাস মোদী এবং মায়ের নাম হীরাবা মোদী। 6 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। কৈশোরে বাবাকে সাহায্য করতে রেল ক্যান্টিনে চা বিক্রি করেছেন তিনি। ছাত্র জীবনে মোদীর ব্যাপক আগ্রহ ছিল বিতর্ক আর থিয়েটারে, যার প্রভাব তার রাজনৈতিক জীবনেও স্পষ্ট। রাজনীতির একদম শীর্ষ পদে নরেন্দ্র মোদীর আরোহণ বিস্মিত করে অনেককে। 1987 সালে বিজেপিতে যোগ দেন নরেন্দ্র মোদী এবং দলটির গুজরাটের সাধারণ সম্পাদক হন। 2001 সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি।
2001 থেকে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত টানা 4 বার তিনি বিজেপির প্রার্থী হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ক্ষমতা নেয়ার পরের বছর 2002 সালে ধর্ম নিয়ে দাঙ্গা বাঁধে গুজরাটে। এতে 1000-এরও বেশি মানুষ নিহত হয়, যার অধিকাংশই মুসলিম। নরেন্দ্র মোদী প্রথমবার 2014-তে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথমবারেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ভারতের 16তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 2019 সালের 30 মে তিনি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিশ্লেষকদের মতে মোদীর শক্তিশালী নেতৃত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বের শক্তিধর নেতাদের কাতারে নিয়ে গেছে। নির্দ্বিধায় বলা যায়, নরেন্দ্র মোদীর মতো এত আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত ও বিতর্কিত প্রধানমন্ত্রী ভারত দেখেনি। মনিরুজ্জামান বাবু, একাত্তর। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন। সাংবাদিকদের মমতা বলেন, তারা এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, আর আমন্ত্রণ পেলেও ওই অনুষ্ঠানে যেতেন না। মমতা বলেন, এই সরকার অগণতান্ত্রিক এবং অসাংবিধানিকভাবে গঠিত হচ্ছে, তাই তারা এই সরকারকে শুভকামনা জানাতে পারছেন না। তবে শপথ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে কংগ্রেস। দলটির পক্ষ থেকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। শনিবার বিরোধী ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামাসের কাছে থাকা 4 ইসরায়েলি জিম্মিকে উদ্ধারে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত 210 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার একযোগে আকাশ, স্থল এবং জলপথে চালানো হামলায় আহত হন আরও 4 শতাধিক গাজাবাসী। সব জিম্মিকে উদ্ধারে আবারও প্রতিশ্রুতির কথা জানান বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। হামাসের কাছে জিম্মি 4 ইসরায়েলিকে মুক্ত করতে শনিবার মধ্য গাজায় স্থল, জল ও আকাশপথে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই সেখানে সৃষ্টি হয় এক মর্মান্তিক পরিস্থিতি। নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আর এই হামলায় আহত হন গাজার আরও 4 শতাধিক বেসামরিক মানুষ। হতাহতদের মধ্যে রয়েছেন অসংখ্য নারী ও শিশু। তাদের আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই জায়গাটিও পরিণত হয় এক দুঃস্বপ্নে। জনাকীর্ণ হাসপাতালের ভেতর সারাদিনই রোগীদের আহাজারি। আমরা বন্ধুরা মিলে খেলছিলাম। ট্যাঙ্ক আসতে দেখে মসজিদে গিয়ে পালাই। সেখান থেকে আমরা বোমার শব্দ শুনতে পাই। ট্যাঙ্ক ফিরে যেতে বের হয়ে এসে দেখি ঘর বাড়ি চলছে, চারপাশে শুধু রক্ত, খুব বাজে একটা গন্ধ। এই হামলার পর নুসেইরাত শরণার্থী শিবির এলাকা ছেড়ে আবারও পালাতে শুরু করেছে ফিলিস্তিনিরা। কিন্তু ইসরায়েলের হামলা থেকে মাথা বাঁচিয়ে যাওয়ার মতো জায়গাও নেই গাজায়। এই হামলায় 4 জিম্মিকে মুক্ত করে নিয়ে গেছে ইসরায়েল। গেল 8 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে তাদের আটক করেছিল। তবে এখনো হামাসের কাছে শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছে। তাদের সবাইকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি সেনারা আজ এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে। 4 জিম্মিকে মুক্ত করা হয়েছে। আমরা অন্য জিম্মিদের মুক্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং আশাবাদী। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না। সৃষ্টি ঘটক, একাত্তর। মধ্য গাজায় অভিযান চালিয়ে 4 ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা কর্তৃপক্ষের যৌথ অভিযানে নুসেইরাতের 2টি ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। স্বজনহারাদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে গাজার বাতাস। 5 সন্তান ও 1 নাতিকে হারিয়ে চরম কষ্টে আরও অনেকের মতোই কোনো মতে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি নারী ইয়াহিয়া আল হাসনাত। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। চলমান ইসরায়েলি হামলায় 5 সন্তানকে হারিয়েছেন গাজার ইয়াহিয়া আল হাসানাত, আর সবশেষ হারালেন 1 নাতিকে।
এভাবেই চোখের সামনে নিজের পুরো পরিবারকে মাটির নিচে চিরশয্যায় চলে যেতে দেখার শোক বহন করেই যুদ্ধে এখনো টিকে থাকার লড়াই করছেন তিনি। আমাদের বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালায়, পুরো বাড়িটি ধসে পড়ে আর তার নিচে চাপা পড়ে আমার 5 সন্তান। আর আজ হারালাম নাতিকে। কি নিয়ে বেঁচে থাকবো আমরা? গাজায় ইসরায়েলি হামলায় মার্কিন সমর্থনের নিন্দা জানিয়ে হাসানাত বলেন, যুক্তরাষ্ট্র কোনোদিনই ইসরায়েলের সঙ্গ ছাড়বে না, আর ইসরায়েলও আন্তর্জাতিক আইনের পরোয়া করবে না। তাই ফিলিস্তিনিদের আরও অনন্তকাল দখলদারদের নির্যাতন সহ্য করতে হবে। ইসরায়েলিরা কাউকে ছাড় দেবে না, কারণ সবচেয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র তাদের মিত্র। একমাত্র আল্লাহ পারেন আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার করতে। আরব বিশ্ব এক হলেও আমাদের বাঁচানো সম্ভব ছিল, কিন্তু কি লজ্জা, তারা কেবল তাকিয়ে তাকিয়ে আমাদের মরতে দেখছে। সবশেষ যে হামলায় তিনি নাতিকে হারালেন সেটি হয়েছে আল নুসেইরাত এলাকায়। একই হামলায় প্রাণ হারান ওই এলাকার মেয়র সহ আরও অনেক মানুষ। মেয়র গিয়েছিলেন এখানকার পানি সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি সেখানে যাওয়ার সাথে সাথেই বিমান হামলাটি হয়। কারোরই রক্ষা নেই ইসরায়েলের হাত থেকে, সেটাই বুঝলাম। এখন নিজের মৃত্যুক্ষণ গুনছি। যুদ্ধবিরতির আলোচনা বারবারই ভেস্তে যাচ্ছে, কারণ হামাস বা ইসরায়েল কেউই ছাড় দিচ্ছে না কাউকে। হামাস বলছে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তাদের কাছে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তি দেবে না। এদিকে জিম্মি মুক্তির এ চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে ইসরায়েল। চলমান হামলায় ইসরায়েল অন্তত 36,000 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্র নির্মিত ভাসমান বন্দর দিয়ে গাজায় আবারও মানবিক সহায়তা প্রবেশ করবে বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে কাঠামোর মেরামত শেষ হলে আগামী কয়েকদিনের মধ্যেই বন্দরটি দিয়ে ত্রাণ প্রবেশ করতে পারবে। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে গাজার উপকূলের অস্থায়ী বন্দরটি পুনর্নির্মাণ করা হচ্ছে। এই বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ শুরু হওয়ার 2 সপ্তাহ পরই কাঠামোর কিছু অংশ ভেঙে গেলে সাময়িকভাবে এটি সরিয়ে নেওয়া হয়। গাজার যুদ্ধে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা প্রশমনে মানবিক সহায়তা প্রবেশের জন্য অস্থায়ী বন্দরটি স্থাপন করা হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে অনেকগুলো ফালাক 2 রকেট ছুড়েছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে এর আগে বিভিন্ন ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক 1 রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে তারা ফালাক 2 রকেট ব্যবহার করেছে। ইরানের তৈরি এই রকেটের পাল্লা 10.8 কিলোমিটার। এই ধরনের রকেটে 120 কেজি ভরের ওয়ারহেডে 60 কেজি বিস্ফোরক ধরে। সিরিয়ার গৃহযুদ্ধে এ ধরনের রকেট ব্যাপকভাবে ব্যবহার হয়েছিল। রাশিয়া, চীন সহ অন্যান্য প্রতিপক্ষদের হুমকি মোকাবিলায় আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে হতে পারে যুক্তরাষ্ট্রের, এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পর্যায়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় বাদ্দি এই কথা জানান। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। তবে তিনি অভিযোগ করেন রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া দ্রুততার সাথে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। এই 3 দেশ এবং ইরান এমনভাবে পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়াচ্ছে যা শান্তি ও স্থিতিশীলতার বিরোধী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।